তীব্র লোডশেডিং এর মধ্যেই আবারও উধাও গ্যাস। সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন, অনেক বাসায় জ্বলছে না চুলা। বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত 8টায় বন্ধ হবে দোকান, শপিং মল। বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ঘোষণা করা হবে রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর নাম। আলোচনায় মির্জা ফখরুল। ওবায়দুল কাদের সহ 7 আসামির মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত। শেষ হলো যুক্তিতর্ক উপস্থাপন। সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের। সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন। সাভারে 13 দিনের মাথায় আবারও প্রেসার কুকারে শক্তিশালী বোমা উদ্ধার। নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল ইউনিট। বরিশালে আদালত প্রধান ফটকে বিস্ফোরণে আতঙ্ক। এবং একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু 15 সেপ্টেম্বর। 12 নভেম্বর থেকে ক্লাস। ফি বেশি নিলে ব্যবস্থা, দেরি হয় সিলেবাস নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার পরামর্শ। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। তীব্র লোডশেডিং এর মধ্যেই গ্যাস সংকটে নাজেহাল জনজীবন। বিদ্যুতের লুকোচুরিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। এতে ব্যাহত হচ্ছে পানি সরবরাহ ও স্বাভাবিক কার্যক্রম। এতে বেশি বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তারা। এদিকে সে দেশ জুড়ে ফের তীব্র গ্যাস সংকটে বাড়ছে বিড়ম্বনা। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস। চুলো না জ্বলায় বাসা বাড়িতে শেষ নেই দুর্ভোগের। তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং, ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস। এর মধ্যে গ্যাস সংকট আরও তীব্র, রান্না করতেই হিমশিম দশা। রাজশাহী নগর জুড়ে দিনে বিদ্যুৎ থাকছে না 2 থেকে 4 ঘন্টা, আর গ্রামাঞ্চলে থাকছে না 6 থেকে 8 ঘন্টা। নেসকো বলছে রাজশাহীতে চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি 24 মেগাওয়াট, আর 5 উপজেলায় 110 থেকে 115 মেগাওয়াটের বিপরীতে 80 থেকে 85 মেগাওয়াট পাচ্ছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। 5-7 ঘন্টা লোডশেডিং হতে যাচ্ছে, মানে 1 ঘন্টা যদি থাকছে তো 2-3 ঘন্টা থাকবে না। মানুষ গরমে থাকতে পারছে না, বৈদ্যুতিক পাখা টাখা সব বন্ধ। সবচেয়ে কষ্ট হচ্ছে সন্ধ্যা থেকে রাত্রে, মানে রাত্রে মানুষের ঘুমানো অবস্থা পর্যন্ত। একইভাবে চট্টগ্রাম, বরিশাল, নওগাঁ সহ জেলায় জেলায় বিদ্যুৎ মিলছে চাহিদার তুলনায় প্রায় অর্ধেক। দিনে কিছুটা থাকলেও রাতে ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। রাত যত গভীর হচ্ছে লোডশেডিং তত বেড়ে যাচ্ছে। বিদ্যুৎ থাকিচ্ছে না, আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, আবার চলে যাচ্ছে, আবার 2 ঘন্টা নেয়, আবার আসছে। এইভাবে গাড়ি চলবে আমাদের। এদিকে মাসখানেক ধরেই গ্যাস সংকটে ধুঁকছে সারা দেশ। মাঝে কয়েকদিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফের এলএনজি সরবরাহ কমায় আবারও তীব্র ভোগান্তিতে মানুষ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। গ্যাস নিতে গেলে 3-4 ঘন্টা লাগে। এখন খুব খারাপ অবস্থা বর্তমানে, মানে গ্যাসের। সকাল 6টা বাজে গ্যাসের সিরিয়াল ধরছি ভাই, এখন পর্যন্ত সিরিয়াল তৈরি হয়েছে। 229 টাকার গিয়ার ঢুকছে, এই হলো অবস্থা। সারা রাত দিন অবস্থা টাইট গেছে। মহেশখালীতে এলএনজি টার্মিনাল মেরামতের অজুহাত নাকি গ্যাস সংকটের পেছনে অন্য কোনো চক্র জড়িত, সেই প্রশ্নও তুলেছেন গ্যাস সংগ্রহে আসা সাধারণ মানুষ। 9:30 বাজে পাম্পে ঢুকছি, পাম্পের গেটও তো গেছি, লাইনও গ্যাস নাই। গত বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 4 দিন ভালো ছিল, আবার যাতাই। এটা সিন্ডিকেটই চলতেছে, এটা অনেক দিন, এই কয়েক 2-3 মাসটাই একই অবস্থা। গ্যাসের হাহাকারে সংকটে আবাসিক খাত। কলাবাগান, ধানমন্ডি, মিরপুর, লালমাটিয়া, মোহাম্মদপুর সহ রাজধানীর অনেক এলাকার বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। আমাদের এখানে বিগত 10-12টা বিল্ডিংয়ে একবার টোটাল গ্যাস নাই। 3 দিন হইতে আমরা কোনো গ্যাসও পাই না, খাইতেও পারি না, ভাত খাওয়া তো বন্ধ, না খাওয়ানোর অবস্থা। আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে আশা গ্যাস বিতরণ সংস্থাগুলোর। নাইম হাসান, সময় সংবাদ। এদিকে বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত 8টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সময়ের মধ্যে শেষ করতে হবে সব ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি সহ জরুরি সেবাদানগুলো প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার বাইরে থাকবে। এদিকে অতীতে সব ভুল নীতির ফলেই দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কৌশলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।
দেশে কয়েকদিন ধরে চলছে বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকট, এতে বেড়েছে জনভোগান্তি। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সময়ের মধ্যে শেষ করতে হবে সামাজিক ও সাংস্কৃতিক সব ধরনের অনুষ্ঠান, আর সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছে সরকার। তবে হাসপাতাল, খাবার ও ওষুধের দোকানকে এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, অতীতের ভুল নীতির কারণেই দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট। এক্সেলার টার্মিনালে এমনিতে 50% ক্যাপাসিটিতে রান করছে ডিউ টু বয়লার ফল্ট, হোয়ারাস আবার সামিট টার্মিনালে বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ। দ্যাট ইজ দ্য প্রবলেম। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। দেশি উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়, এটা আপনারা জানেন, একটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা আশা করছি বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে। বুধবার থেকেই ধীরে ধীরে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির ব্যাপারেও আশাবাদী প্রতিমন্ত্রী। এছাড়া মালয়েশিয়া থেকে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। অতীতের ভুল নীতির কারণে গ্যাস বিদ্যুৎ সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সচিবালয় ব্রিফিংয়ে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণেই এলএনজি খালাস ব্যাহত হয়, গ্যাস সরবরাহে স্থবিরতা দেখা দিয়েছে। কৌশলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। এক্সেলার টার্মিনালে এমনিতে 50% ক্যাপাসিটিতে রান করছে ডিউ টু বয়লার ফল্ট, হোয়ারাস আবার সামিট টার্মিনালে বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ। দ্যাট ইজ দ্য প্রবলেম। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। দেশি উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়, এটা আপনারা জানেন, একটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা আশা করছি বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে। অন্য প্রসঙ্গ, বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 12টায় সচিবালয়ে সরকার প্রধানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন দলের শীর্ষ নেতৃত্ব সহ নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হবে। বৈঠকের পর রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনা রয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য গুজব বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না। জিয়া পরিবারকে বিপর্যস্ত করতে সব চেষ্টা করেছে ফ্যাসিবাদী সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে আসেন বিএনপির নেতাকর্মীরা। সবাইকে নিয়ে প্রয়াত কোকোর কবরে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযোদ্ধা পরিবার বলেই জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করেছে ফ্যাসিবাদী সরকার। এ সময় মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মুক্তিযুদ্ধের এই পরিবারকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এমন কোনো কাজ করেননি, কারণ মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান নাই। প্রকারান্তরে ৭১কে ছোট করার জন্য, ৭১কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে যুব দিবসের অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার তথ্য গুজব। আওয়ামী লীগের উপর নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব
এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। এ সময় তরুণদের মানব সম্পদে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানান যুব প্রতিমন্ত্রী মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। সাভারে আবারও প্রেসার কুকারে শক্তিশালী বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার সকালে সাধাপুর এলাকা থেকে উদ্ধার করা বোমটি বিকেলে নিষ্ক্রিয় করা হয়। এর আগে সাভারের শ্যামপুর একটি ফ্ল্যাটে জঙ্গি কার্যক্রম পরিচালনার অভিযোগে অভিযান চালায় সিটিটিসি। সাভারে আবারও প্রেসার কুকারে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট। সকালে সাধাপুরের ঘোড়া মসজিদের সামনের মাঠে একটি নীল ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ড্রামটি খোলার পর ভেতরে একটি প্রেসার কুকার, দুটি রিমোট কন্ট্রোল দেখতে পান তারা। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রেসার কুকার সদৃশ বস্তুটিকে শক্তিশালী বোমা হিসেবে শনাক্ত করে। উদ্ধার করা বোমাটি বিকেল 3:30টার দিকে নিষ্ক্রিয় করা হয়। বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় কয়েক কিলোমিটার দূরেও। বারবার এমন বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ওই বোম বার করা থিয়া পরে একটা কোরআন শরীফ পাচ্ছি, দুটা ইমোট আছে ওই ড্রাম ভেতর। এখন তো আতঙ্কিত আছি এবং ভবিষ্যতের জন্য আমরা আতঙ্কিত এলাকাবাসী এবং মসজিদে যারা আছে আমরা অত্যন্ত আতঙ্কিত বিষয়ে আমরা চাই এটা একটা সুস্থ তদন্ত হোক। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে সাভারের শ্যামপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে 5টি বোমা নিষ্ক্রিয় এবং বিপুল পরিমাণ গান পাউডার সহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ উদ্ধার করা হয়। বিস্ফোরক জাতীয় দ্রব্য এবং ককটেল সদৃশ কিছু বস্তু সহ আরও অন্যান্য মালামাল, বিপুল পরিমাণ মালামাল এখানে পাওয়া যায়। এর আগে গত 30 জুলাই একইভাবে আশুলিয়ায় প্রেসার কুকারে বোমা পাওয়ার পর নিষ্ক্রিয় করা হয়। সময় সংবাদ, সাভার। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণ হয়েছে। বুধবার বেলা 11:15টার দিকে আকস্মিক বিস্ফোরণের বিকট শব্দে আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়, তবে এতে কেউ হতাহত হননি। পাশাপাশি বিস্ফোরিত বস্তুটির ধরন ও উৎস চিহ্নিত করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ, জনমনে আতঙ্ক তৈরি করতে বিস্ফোরণ ঘটিয়েছে পলাতক ফ্যাসিস্ট চক্র। জুলাই হত্যা মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর। তার আশা, আসামিদের সর্বোচ্চ সাজা চিহ্নিত করতেই সম্ভব হবে। আবেদন করা হয়েছে সম্পত্তি বাজেয়াপ্তেরও। জুলাই আন্দোলনের উত্তাল সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটকে রাখা এবং পরে তাদেরকে আপ্যায়নের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় ওঠে। এবার সেই ঘটনার নেপথ্যের তথ্য সামনে এলো প্রসিকিউশনের মাধ্যমে। ট্রাইব্যুনালে দাখিল করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফোনালাপ বিশ্লেষণে স্পষ্ট হয়, ছবি প্রকাশ শুধু ডিবি কার্যালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ছিল না, এর পেছনে ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নির্দেশনা। উনি তো খুব অ্যাডামেন্ট, আমরা সরাই নেই, ওই রাখছে ডিএমপিতেই রাখতেছি। উনি বলছিলেন অন্যখানে দিতে, আমি ডিএমপিতেই রেখে দিচ্ছি। একটু নেত্রীও তো বিরক্ত হয়েছে, খাওয়াই ওই ছবি কেন? না না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিয়েছে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার, জি স্যার, ছবি তোলা প্রসিকিউশনের তথ্য মতে ওবায়দুল কাদেরের সঙ্গে অন্য এক কথোপকথনে উঠে আসে, সমন্বয়কদের ছবি প্রকাশের পর গোয়েন্দা কর্মকর্তা হারুনের ভূমিকায় শেখ হাসিনা কতটা অসন্তুষ্ট ছিলেন। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালে যে ধরনের অকাট্য তথ্য প্রমাণ ও অডিও রেকর্ড উপস্থাপন করা হয়েছে তাতে ওবায়দুল কাদের সহ 7 আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব হবে। ওবায়দুল কাদেরের যে সহযোগী অন্য যে 6 জন, তারাও কিন্তু এরকমই দায়িত্বজ্ঞানহীন, তারা রাজনৈতিক নেতা, তারা মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, তাদের ব্যক্তিগত দায় আছে, তাদের সুপিরিয়র কমান্ড দায় আছে। সেই কারণে 2টি দায়েরই আমরা সর্বোচ্চ শাস্তি তাদেরকে আমরা চেয়েছি। জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,000 গুলি ব্যবহার করা হয়েছে বলেও জানায় প্রসিকিউশন। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। নতুন কমিশন দায়িত্ব নিলে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দুর্নীতির অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান। তিনি বলেন, এমন অভিযোগের ক্ষেত্রে সাধারণত কমিশনের মাধ্যমে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়।
এর আগে ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সহ 38 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ব্যাংকের এক কর্মকর্তা। নানা কারণে আলোচনা সমালোচনায় ছিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মেয়াদ পূর্ণ হওয়ার আগে গত 24 জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। এর পরপরই গত 29 জুলাই ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী দুদকে তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এতে বলা হয়, ইসলামী ব্যাংক এস আলমের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠানকে ঋণের নামে 500 কোটি টাকা দিয়ে আত্মসাৎ করা হয়, যেখানে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এস আলম সহ 38 জনের সংশ্লিষ্টতা রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুদক সচিব বলেন, নতুন কমিশন এলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কমিশন এই মুহূর্তে নাই, এই সমস্ত অভিযোগ আসলে কমিশনের মাধ্যমে কার্যক্রম গৃহীত হয়। আমরা আশা করছি খুব দ্রুত কমিশন আসবে এবং এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। এদিকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকে অভিযোগকারী ইসলামী ব্যাংকের কর্মকর্তা ইয়াসিন আলীকে সংশ্লিষ্ট বিভাগ থেকে সরিয়ে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, হেড অফিসের অনুমতি ছাড়া এই অভিযোগ দেওয়ায় তাকে সরানোর পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। নদীমাতৃক বাংলাদেশে অবহেলায় হারিয়ে গেছিল দেশ জুড়ে ছড়িয়ে পড়া অসংখ্য খালবিল। দিনের পর দিন গাছ কাটার নেতিবাচক প্রভাবে প্রকৃতি হয়ে উঠেছিল ধূসর আর বিষাক্ত। পরিবেশের সামগ্রিক উন্নয়নে বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দায়িত্ব পাওয়ার প্রথম 180 দিনের পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন হয়েছে, এমন তথ্য তুলে ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জানিয়েছে। সরকারের অবশিষ্ট সময় ইশতেহার পূরণে নেওয়া হচ্ছে সময়োপযোগী উদ্যোগ। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের ভেতরে নদী, খাল, বিল শুকিয়ে যাওয়া আর সবুজ হারিয়ে যাওয়া সব মিলে পরিবেশগত সমস্যা সমাধানে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ইশতেহারে 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন এবং 25 কোটি বৃক্ষরোপণের কথা জানায় বিএনপি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর শুরু হয় প্রতিশ্রুতি বাস্তবায়ন, নেওয়া হয় 180 দিনের পরিকল্পনা। এই সময়ে 1200 কিলোমিটার খাল খনন এবং 3.5 কোটি গাছের চারা রোপণে যে উদ্যোগ নেওয়া হয়েছিল নির্ধারিত সময়ে তা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। আগামী 15-20 দিনের ভিতরে আমরা 3.5 কোটি বৃক্ষরোপণ শেষ করা আমাদের যে কমিটমেন্ট ছিল আমরা সেগুলা ম্যাক্সিমামটাই ফুলফিল করেছি। 1200 কিলোমিটার খাল খনন কর্মসূচি ইতিমধ্যে সমাপ্ত করেছি। মন্ত্রীরা জানান, সরকারের প্রতিশ্রুতি পূরণে ইতিমধ্যেই খাল খননের জন্য নেওয়া হয়েছে নতুন প্রকল্প আর বৃক্ষরোপণের জন্য আসছে নতুন নীতিমালা ও সরকারি উদ্যোগ। আমাদের নতুনভাবে যে প্রকল্প হাতে নেওয়া দরকার সে প্রকল্পটি আমরা যাচাই ক্ষেত্র শেষ করেছি, একটাকে যাবে। আমরাও চারা দেব, আমাদের বন অধিদপ্তরও চারা দিবে, বাট বিক্রি করবে কম পয়সায়। বিশেষজ্ঞরা বলছেন, খনন করা খাল পুনঃদখল ঠেকানোর পাশাপাশি রোপণ করা গাছ সংরক্ষণে মনোযোগী হতে হবে সরকারকে। এই ধরনের খাল খনন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ফেরত আসার পরে যাতে এটা পুনঃদখল না হয়ে যায় অতীতের মতো। গাছ রক্ষণাবেক্ষণ সংরক্ষণের জন্য বিজ্ঞানভিত্তিক এবং টেকনোলজি বেসড একটা জাগরণ দরকার রয়েছে। পরিবেশ রক্ষা করে পরিচ্ছন্ন দেশ গড়তে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও সরকারকে এগিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। জলাশয় এবং পানি প্রবাহের দখল দূষণ প্রতিরোধের পাশাপাশি পরিবেশ রক্ষায় বনায়নের প্রয়োজনীয়তা ঠাঁই পেয়েছিল সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে। এসব ইস্যুতে সরকারের প্রথম 180 দিনের কর্মসূচি আগামী 4.5 বছরে অবশিষ্ট প্রতিশ্রুতি পূরণের কার্যক্রম কতটা বেগবান করবে সেটি দেখার অপেক্ষা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সিলেটে নিজ বাসা থেকে স্বামী স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতের কথা স্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি।
পুলিশ জানায়, বারান্দায় রক্ত দেখে প্রতিবেশীরা খবর দিলে ঘটনাস্থল থেকে 3 জনের লাশ উদ্ধার করা হয়। সিলেট মহানগরীর মিতালী আবাসিক এলাকার 111 নম্বর ভবনের দ্বিতীয় তলায় থাকতেন বৃদ্ধ আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতি। বাসায় সহায়তার জন্য ছিলেন এক গৃহপরিচারিকা। পুলিশ জানায়, গৃহপরিচারিকা তাহমিনার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে কসাই যুবক বাবুল। বুধবার সকাল 9:30টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাবুল ওই ফ্ল্যাটে আসে। এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে ছুরিকাঘাতে প্রেমিকা তাহমিনাকে হত্যা করে বাবুল। পাশের কক্ষ থেকে গৃহকর্ত্রী সুরাইয়া ছুটে এলে তাকেও হত্যা করে। পরে গৃহকর্তা আব্দুস সাত্তারকে হত্যার পর পালিয়ে যায় সে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ফেলে যায় পাশের জঙ্গলে। নিজ বাসা থেকে আটক করা হয় বাবুলকে। প্রাইমারি ইন্ট্রিগেশন এবং যে মোটিভ সব মিলিয়ে আমরা আপাতত একজনকে আমরা জানতে পেরেছি। হয়তো আমরা পরে যদি তার সাথে ফার্দার ইন্ট্রিগেশন করে এর মধ্যে আরো কেউ জড়িত কিনা আমরা হয়তো পরে এটা জানতে পারব। নিহত আব্দুস সাত্তার সুরাইয়া বেগম দম্পতির 4 সন্তান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাস করেন। সময় সংবাদ, সিলেট। চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে কবি নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। তারা তলিয়ে যাওয়ার সময় বিষয়টি অন্যদের নজরে আসে। তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রাথমিক চিকিৎসা শেষে নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হলে 2 জনকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। একই দিন দুপুরে নেত্রকোনার কমলাকান্দার আলাদা স্থানে বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু হয়েছে 2 শিশুর। মাদক বিক্রির পাওনা পরিশোধ না করায় পল্লবীতে বিএনপি কর্মী আলমগীরকে গুলি করে ল্যাংড়া রুবেল। 4 সহযোগী সহ তাকে গ্রেফতারের পর ডিবি জানায়, রিকশা চালক থেকে ভয়ঙ্কর খুনি হয়ে ওঠে রুবেল। মাদক কারবারের টাকায় নামে বেনামে গড়েছে গাড়ি বাড়িও। 7 আগস্ট বিকেল 5:30টা রাজধানীর পল্লবীতে গাড়িতে এসে গুলি করা হয় 23 নম্বর ওয়ার্ডের বিএনপি সদস্য আলমগীর হোসেনকে। এ সময় গুলিবিদ্ধ হন এক নারী পথচারীও। ঘটনার পর ছায়াতদন্ত শুরু করে পুলিশের গোয়েন্দা বিভাগ। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয় ব্যবহৃত গাড়িটি। গ্রেফতার হন গাড়ির মালিক হামিদ খান ওরফে মাখন। যদিও এর প্রকৃত মালিক মাদক ব্যবসায়ী ল্যাংড়া রুবেল। মাখনের দেয়া তথ্যে গ্রেফতার করা হয় পারভেজ ও রাব্বিকে। সবশেষ সহযোগী সহ ডিবির জালে ধরা পড়ে ল্যাংড়া রুবেলও। তার কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, মাদক ও একটি গাড়ি। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি জানায়, এক সময়ের রিকশা চালক ল্যাংড়া রুবেল এখন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক বিক্রির 15 লাখ টাকা পরিশোধ না করায় আলমগীরের ওপর গুলির ঘটনা ঘটায় রুবেল। আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার নামেও ঢাকা শহরে অনেকগুলো মামলা আছে। তো 15 লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। মাদক বিক্রির টাকায় নামে বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন রুবেল। আলিশান বাড়ির পাশাপাশি কিনেছেন 2টি গাড়িও। 2টা গাড়ি তার অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতো। গাড়ি নাম্বার প্লেট দিয়ে সার্চ দিয়ে বিআরটিতে দেখলাম যে গাড়িগুলো অন্য নামে রেজিস্ট্রেশন। যে 2 জন ব্যক্তির নামে 2টা গাড়ি রেজিস্ট্রেশনকৃত, আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা স্বীকার করেছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে এই 2টা গাড়ি রুবেল কিনে দিছে। প্রাসাদের মতো অট্টালিকা সে বানাইছে। তার অন্য কোনো ইনকামের সোর্স নাই। মাদক ব্যবসায়ী তার ইনকামের একমাত্র উৎস। হত্যা, অস্ত্র, মাদক সহ বিভিন্ন মামলার আসামি এই ল্যাংড়া রুবেল। তার বাকি সহযোগীদের ধরতে অভিযান চালাচ্ছে ডিবি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। র্যাবের নাম বদলে আসছে SRB বা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। নতুন এই ইউনিটকে ফৌজদারি অপরাধের তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে আইনের খসড়ায়। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বুলবুল রেজা। 2004 সালে বিএনপি সরকারের আমলে পুলিশের এলিট ফোর্স হিসেবে গঠন করা হয়েছিল র্যাব। শুরু থেকেই বাহিনীটির বিরুদ্ধে কথিত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অভিযোগ উঠতে থাকে। আওয়ামী লীগ সরকারের সময়ে এমন অভিযোগে র্যাব ও বাহিনীটির কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞাও দিয়েছিল যুক্তরাষ্ট্র। শেখ হাসিনা সরকার পতনের পর বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে র্যাবের বিলুপ্তি দাবি করা হয়েছিল। তবে বিলুপ্তি নয়, এবার ভিন্ন নামে আসছে সংস্থাটি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসআরবি বা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনের জন্য প্রস্তাবিত আইনের খসড়া প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে বাংলাদেশ পুলিশের অধীনে একটি বিশ্বায়িত ইউনিট হবে এসআরবি। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের পদায়ন বা প্রেষণে নিয়োগের মাধ্যমে এই ইউনিটটি গঠিত হবে। প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরও নির্ধারিত শর্তে এই ইউনিটের চাকরিতে প্রেষণে নিযুক্ত বা অস্থায়ীভাবে সংযুক্ত করা যাবে। এই ইউনিটের ক্ষমতা, দায়িত্ব, কার্যাবলী সম্পর্কে আইনের খসড়ায় বলা হয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, সাইবার অপরাধ দমন, মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমন করবে এই বাহিনী। এছাড়া নারী শিশু নির্যাতন, ধর্ষণ, অপহরণ, গুম খুন, সন্ত্রাসী কার্যক্রম দমন, ভূমিদস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অন্য বাহিনীকে সহায়তা দেবে এসআরবি। নতুন এই ইউনিটকে ফৌজদারি অপরাধের তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে আইনের খসড়ায়। শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার মহাপরিচালকের হাতেই রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন মৌলিক কোনো পার্থক্য নেই, নতুন মোড়কে পুরনো জিনিসই আইনের খসড়ায় দেয়া আছে। সরকার যে নাম এবং তার পোশাকের পরিবর্তন করতে চাচ্ছে, এটা মূল সমস্যার উপসর্গগত পরিবর্তন, কিন্তু সমস্যাটা কিন্তু থেকেই যাচ্ছে। র্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে বা পুরো র্যাবের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসবে, অভিযোগটা তদন্ত হবে কিভাবে? নিজেরাই যদি নিজেদের তদন্ত করে, সেই তদন্ত আসলে বিশ্বাসযোগ্যতা হারায়, বস্তুনিষ্ঠ থাকে না, কিংবা বিচার নিশ্চিত করার প্রশ্নে সেই তদন্ত নিয়ে অনেক ধরনের প্রশ্ন দেখা যায়। প্রতিরক্ষা বাহিনী থেকে কাউকে নতুন ইউনিটে সংযুক্ত না করার পরামর্শ এই বিশ্লেষকের। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এদের কোনোভাবেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে যুক্ত করা ঠিক হবে না। আমরা বিগত দিনে যেটা দেখেছি, কোনো অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হওয়ার পর যখন অভিযোগ উঠত, তাকে মাতৃবাহিনীতে ফেরত দিয়ে দিত। মাতৃবাহিনীতে ফেরত দেওয়ার পর কিন্তু তাকে আমরা আর স্পর্শ করতে পারতাম না। আইনটির খসড়ার বিষয়ে মতামত নেয়ার পর কোনো পরিবর্তন দরকার হলে তা এনে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রয়োজনীয় ভেটিং শেষে এটি বিল আকারে উপস্থাপনের জন্য যাবে জাতীয় সংসদে। এটি পাশ হলে এই আইনের ভিত্তিতে র্যাব বিলুপ্ত হয়ে গঠিত হবে এসআরবি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে 12 নভেম্বর আর ভর্তি আবেদন শুরু হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে। এবারও ভর্তি ফি সর্বোচ্চ 8,000 টাকা নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। কোনো কলেজ অতিরিক্ত ফি নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বোর্ড। এদিকে দেরিতে ক্লাস শুরু হয় সিলেবাস নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার পরামর্শ সংশ্লিষ্টদের। নূরে আলমের রিপোর্টে বিস্তারিত। এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে 11,38,877 জন শিক্ষার্থী। এর বিপরীতে সরকারি এবং বেসরকারি কলেজে আসন আছে 25 লাখের মতো। এরই মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা বোর্ড। প্রথম পর্যায়ে আবেদন 15 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে 10 অক্টোবর। দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে 15 অক্টোবর আর ফল প্রকাশ 19 অক্টোবর। তৃতীয় পর্যায়ে আবেদন 23 অক্টোবর আর ফল প্রকাশ হবে 26 অক্টোবর। 10 নভেম্বরের মধ্যে শেষ হবে ভর্তি কার্যক্রম। ফলাফলটা যেহেতু 20 দিন পিছিয়েছে, সেই ক্ষেত্রে আমাদেরকে ভর্তি শিডিউলটাকেও টেনে পিছনে নিতেই হচ্ছে। একাদশ শ্রেণীতে রাজধানীর কলেজগুলোর জন্য সর্বোচ্চ 8,000 টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগর বাদে অন্য শহরগুলোতে বাংলা মাধ্যমে 5,000 টাকা ও ইংরেজি ভাষণে 6,000 টাকা, আর জেলা পর্যায়ে সর্বোচ্চ বাংলা মাধ্যমে 3,000 এবং ইংরেজি ভাষণে 4,000 টাকা নেওয়া যাবে। সরকার নির্ধারিত ফিকে অবজ্ঞা করে নিজেদের মতো ফি নেয়, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি হয়ে উঠেছে। শিক্ষা গবেষকরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার এসএসসির ফলাফল প্রকাশে দেরি হয়েছে। ফলে একাদশের ক্লাসও শুরু হচ্ছে দেরিতে। তাই সিলেবাস যাতে নির্দিষ্ট সময়ে শেষ করা যায়, সেজন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। একাদশ এবং দ্বাদশ মিলে যে শিক্ষা কারিকুলাম তৈরি করা আছে, এই কারিকুলামের জন্য একটা নির্ধারিত সময় বরাদ্দ থাকে। এই বরাদ্দটা যদি না দেওয়া হয়, তাহলে কারিকুলামটা আসলে পুরোপুরি হবে না, মানে ওই ইমপ্লিমেন্ট করা যাবে না। আসন সংকট না থাকলেও মানসম্মত কলেজের আসন কম থাকায় জিপিএ 5 প্রাপ্ত অনেক শিক্ষার্থী পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। একাদশ শ্রেণীর ভর্তিতে প্রতি বছরই ফি নির্ধারণ করলেও বেশিরভাগ নামী কলেজই সেই নির্দেশনা মানে না।
শিক্ষা সংশ্লিষ্টতা বলছেন অতিরিক্ত ফি নেওয়া ঠেকাতে হলে ভর্তির সময়ে নিয়মিতভাবে প্রতিষ্ঠানগুলোতে নজরদারি করতে হবে শিক্ষা বোর্ডকে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। যার যেখানে সম্ভাবনা আছে তা বিকশিত করেই সামনে এগোতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসডিজি বাস্তবায়নে জাতীয় সম্মেলনের শেষ দিনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, 16 বছরের সমস্যা 6 মাসে সমাধান সম্ভব না। আলাদা অনুষ্ঠানে এলডিসি উত্তরণের সহজ করতে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানান বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো এসডিজি বাস্তবায়নে 5 বছরের কৌশলগত কাঠামো কর্মকৌশল নিয়ে জাতীয় সম্মেলন। বুধবার শেষ দিনে অংশ নেন দেশি বিদেশি উন্নয়ন সহযোগী ও সরকারের নীতি নির্ধারকরা। সেমিনারে অংশ নিয়ে শুধু গুলশান বনানীর বাসিন্দা নয়, বস্তিবাসী সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও সামনে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির কথা জানান সমাজকল্যাণ মন্ত্রী। সবার আগে প্রাধান্য পাবে বাংলাদেশ, আর সবার জন্য যে বাংলাদেশ হবে এটি খালি গুলশান বনানীতে সীমাবদ্ধ থাকবে না। যারা অন্যের সাহায্য, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, তাদের জন্য। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, কর্মমুখী অর্থনীতি গড়ে তুলতে বহুমুখী প্রকল্প হাতে নিয়েছে সরকার। আমরা 16 বছরের যে ফ্যাসিবাদ ছিল অনেকটা ধ্বংসস্তূপ, যেখানে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোটাকে নতুনভাবে মেরামত করতে চাইছি। অনুষ্ঠানে যুক্ত হয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনমানের উন্নয়ন করাই সরকারের মূল কাজ। বাংলাদেশের মানুষের জীবনের উন্নতি ঘটানো এই সরকারের এখন অঙ্গীকার। সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বিএনপির যা ম্যানিফেস্টো তাই হচ্ছে এসডিজি। এমনকি যেগুলো এসডিজিতে নেই সেগুলো নিয়েও কাজ করছে সরকার। কোনো ভাতা দিয়ে, ক্যাশ দিয়ে তাদের জীবনের মান উন্নয়ন হবে না। তাদের জীবন মান যদি উন্নয়ন করতে হয়, যার যেখানে সম্ভাবনা আছে, যার যেখানে সৃজনশীল হওয়ার সুযোগ আছে, তাদেরকে ফ্যাসিলিটেট করা। আলাদা এক অনুষ্ঠানে এলডিসি উত্তরণ সহজ করতে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। ইতিমধ্যে আমরা জাপানের সাথে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইস্যু করেছি। এই সরকার আসার পরে সাউথ কোরিয়ার সাথে গত কয়েকদিন আগে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে এফটিএতে যাব। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানেক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে। এ সময় বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে জানিয়ে হালাল পণ্যের রফতানি বাড়ানোই জোর দেন মন্ত্রী। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এলডিসি উত্তরণ সহজ করতে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের এক সেমিনারে কথা বলেন তিনি। জাপান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে এই বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আগামী মাসে বৈঠকের কথা রয়েছে। এলডিসি উত্তরণের পর বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দ্বার খুলে দিতে পারে বলেও মনে করেন তিনি। বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে জানিয়ে হালাল পণ্যের রফতানি বাড়ানোয় জোর দেন মন্ত্রী। বাংলাদেশের সেই গ্রাজুয়েশন ডেভেলপিং কান্ট্রিতে সেই গ্রাজুয়েশনটা যেন স্মুথ এবং সিমলেস হয়, সেই জন্য বৈশ্বিক বাজারটার কাছে আমাদের অ্যাক্সেস দরকার, প্রবেশাধিকার দরকার। সেই প্রবেশাধিকারটা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে আমরা জাপানের সাথে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইস্যু করেছি। এই সরকার আসার পরে সাউথ কোরিয়ার সাথে গত কয়েকদিন আগে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে। বাণিজ্য ঘাটতি 27.3 বিলিয়ন ডলার বাড়লেও আমদানি বৃদ্ধির বড় অংশই এখনও বিনিয়োগে সক্ষম নয়। গেল অর্থ বছরের ব্যালেন্স অফ পেমেন্টে মিলেছে এসব তথ্য। সেলিয়া সুলতানের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের অর্থনীতিতে আমদানি বাড়লেও দেখা যাচ্ছে না শক্তিশালী বিনিয়োগ পুনরুদ্ধারের চিত্র। সবশেষ ব্যালেন্স অফ পেমেন্টস বা বৈদেশিক লেনদেনের তথ্য বলছে 2025-26 অর্থবছরে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 27.3 বিলিয়ন মার্কিন ডলার, যা 2021-22 অর্থবছরের পর সর্বোচ্চ। এ সময়ে পণ্য আমদানি বেড়েছে 10.5%, রপ্তানি ছিল প্রায় স্থবির। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য, মূলধনী যন্ত্রপাতির আমদানি এখনও দুর্বল। শিল্পের কাঁচামাল আমদানিতেও নেই উল্লেখযোগ্য গতি।
আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে POL অর্থাৎ পেট্রোলিয়াম অয়েল লুব্রিক্যান্টের দামটা বেড়েছে, যার ফলে আমাদের আসলে ব্যবহার বেড়েছে সামান্য বেশি, কিন্তু দাম বৃদ্ধির কারণে আমাদের অনেক বেশি পেমেন্ট করতে হয়েছে। শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রাংশ আমদানি কমে যাওয়ায় এই প্রবৃদ্ধি অর্থনীতিতে বড় ধরনের উৎপাদনশীল বিনিয়োগের প্রতিফলন ঘটাচ্ছে না। কারণ হিসেবে ডলারের বাজার ও মূল্যস্ফীতিকে দায়ী করে অর্থনীতিবিদরা বলছেন, কর্মসংস্থান সৃষ্টিতে যন্ত্রপাতি, প্রযুক্তি ও কাঁচামাল আমদানি বাড়লে তা ভবিষ্যৎ উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর একমাত্র চাবিকাঠি হয়ে উঠতে পারে। যেগুলো বন্ধ আছে সেগুলো হয়তো এখনো উৎপাদনে যেতে পারছে না, আর যেগুলো উৎপাদনমুখী আছে তাহলে তারা উৎপাদন করছে কিন্তু বেশি মাত্রায় হয়তো উৎপাদন করছে না। আর নতুন যে শিল্প কারখানা যেগুলোর জন্য মূলত মূলধনী যন্ত্রাংশ আমদানি করা হচ্ছে, সেগুলো উৎপাদনে আসতে কিন্তু আর একটু সময় হয়তো দেওয়া লাগতে পারে। 2024-25 অর্থবছরে বৈদেশিক সহায়তার প্রবাহ ছিল প্রায় 6.46 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে 2025-26 অর্থবছরে কমে এসেছে 4.09 বিলিয়ন ডলারে। এই সময়ের মধ্যে মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণের প্রবাহ কমেছে প্রায় 20.5%। বিপরীতে বৈদেশিক ঋণের আসল পরিশোধ পেমেন্ট বেড়ে দাঁড়িয়েছে 20.7%। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। হাতি রক্ষায় প্রতি বছর নানা কর্মসূচি নেওয়া হলেও দেশের বনাঞ্চলে বাড়ছে হাতির মৃত্যু। বন বিভাগের তথ্য বলছে, গত 8 বছরে দেশে মারা গেছে 1.5 শতাধিক হাতি। 160টি ERT গঠন সহ হাতি সংরক্ষণে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ, এমনটি জানিয়েছেন পরিবেশ মন্ত্রী। বনের ভেতর এক সময় অবাধ বিচরণ ছিল হাতির, কিন্তু বন উজাড়, বসতি সম্প্রসারণ আর বিচরণ পথে মানুষের দখল বদলে দিয়েছে সেই চিত্র। খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে হাতি, ঘটছে নানা দুর্ঘটনা, কোথাও বৈদ্যুতিক তার, কোথাও ফাঁদ, কিংবা নানা কারণে প্রাণ হারাচ্ছেন বন্য এই প্রাণী। এমন বাস্তবতায় রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে পালিত হলো বিশ্ব হাতি দিবস। এ সময় হাতির নিরাপদ আবাসস্থল রক্ষা, বিচরণ পথ দখলমুক্ত রাখা, অবৈধ শিকার ও পাচার বন্ধ এবং সংঘাতপ্রবণ এলাকায় কার্যকর ব্যবস্থাপনার উপর জোর দেন আগত বক্তারা। তাদের করিডোর ধ্বংস করে, তাদের বাসস্থান ধ্বংস করে আমরা যদি মনে করি শুধুমাত্র মানুষের উন্নয়ন করে আমরা বেঁচে থাকতে পারবো, আমরা কিন্তু পারবো না। যেটি আছে এখনো আমাদের প্রকৃতিতে, সেটিকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলেও অন্ততপক্ষে আমরা যেসব দেশ থেকে হাতি দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে সেই দেশের তালিকায় অন্ততপক্ষে বাংলাদেশ পড়বে না। পরিবেশমন্ত্রী জানিয়েছেন, মানুষ হাতি সংঘাত কমাতে 159টি এলিফ্যান্ট রেসপন্স টিম ERT গঠন সহ হাতি সংরক্ষণে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। আন্তর্জাতিক অঙ্গীকারের আলোকে বন অধিদপ্তর হাতি রক্ষা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সরকার হাতি সংরক্ষণের গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিশ্ব হাতি দিবসের বার্তা শুধু হাতি রক্ষায় সচেতনতা বৃদ্ধি নয়, বরং মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা। বাংলাদেশে আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। এবার দেশের বাইরের খবর। দীর্ঘ 27 বছর পর বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো ইউরোপ। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড সহ বিভিন্ন দেশ এই মহাজাগতিক দৃশ্য দেখেন লাখো মানুষ। চাঁদের ছায় মুহূর্তে অন্ধকার নামে দিনের আকাশে। আইসল্যান্ডবাসীকে পরবর্তী পূর্ণগ্রাসের জন্য অপেক্ষা করতে হবে 170 বছর। ইউরোপের আকাশে দেখা গেল বিরল এক মহাজাগতিক দৃশ্য। দীর্ঘ 27 বছর পর ইউরোপে আবারও দেখা গেল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই গ্রহণের পথ অতিক্রম করে রাশিয়ার উত্তরাঞ্চল, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেনের উত্তরাঞ্চলের একটি অংশ। আইসল্যান্ডের পর পূর্ণগ্রাসের ছায়া পৌঁছে যায় স্পেনে। বুর্গোস সহ স্পেনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সূর্য পুরোপুরি ঢেকে যাওয়ার দৃশ্য দেখতে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। ঐতিহাসিক এই মুহূর্ত ঘিরে স্পেনে 60 লাখ পর্যন্ত দর্শনার্থীর সমাগমের হিসাব দিয়েছিল কর্তৃপক্ষ। আইসল্যান্ডবাসীর জন্য এবারের গ্রহণ ছিল আরও বিশেষ। 1954 সালের পর দেশটিতে এটি প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আর পরবর্তী পূর্ণগ্রাস দেখতে অপেক্ষা করতে হবে 2196 সাল পর্যন্ত। যুক্তরাজ্য, নরওয়ে, ফ্রান্স, ইতালির বড় অংশসহ ইউরোপের বিস্তীর্ণ এলাকায় দেখা গেছে আংশিক সূর্যগ্রহণ। যুক্তরাজ্যে সূর্যের সর্বোচ্চ প্রায় 90 থেকে 96% ঢেকে গেলেও সেখানে পূর্ণগ্রাস হয়নি। দেশটিতে পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে 2090 সালে।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এমন এক মহাজাগতিক ঘটনা যখন চাঁদ পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে অবস্থান নেয়। এর ফলে চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে এবং নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে সূর্য ঢেকে যায়। সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে আসার কারণেই এই বিরল দৃশ্যের সৃষ্টি হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছেই আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের হামলার শঙ্কায় তুরস্ক থেকে গোপনে উড়োজাহাজ বদলের ঘটনাও স্বীকার করেছেন তিনি। এদিকে প্রয়োজনে শত্রু ভূখণ্ডের ভেতরে অভিযান চালানোর সক্ষমতা অর্জনের নির্দেশ দিয়েছে IRGC। হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি দাবি অব্যাহত রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন গুরুত্বপূর্ণ এ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি যুক্তরাষ্ট্রের কাছেই আছে। তিনি আরও বলেন, মার্কিন নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী এবং ওয়াশিংটনের জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে। একই সঙ্গে ইরানের উপর অনাস্থা প্রকাশ করে বলেন, তেহরান বারবার মিথ্যা বলেছে, তাই তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই। এই মুহূর্তে হরমুজ প্রণালীর উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই। কোনো সময় যদি তারা কিছু করার চেষ্টা করে তাহলে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এই সময় মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেন ইরানের হামলার হুমকিতে তুরস্ক থেকে গোপনে উড়োজাহাজ বদলের বিষয়টিও। ট্রাম্প বলেন, সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশনা অনুযায়ী চলেন তিনি। এটা পুরোপুরি সিক্রেট সার্ভিসের সিদ্ধান্ত। তারা যেভাবে চায় আমি সেভাবেই চলি। তারা চেয়েছিল আমি অন্য একটি ফ্লাইটে অন্য একটি বিমানে যাই। মনে হয় বাইরে কোনো ধরনের হুমকি ছিল। এদিকে হরমুজ প্রণালী খুলতে নিজেদের অবস্থানে অনড় ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহসিন রেজাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান ও ইরানি বন্দর অবরোধ বন্ধ করতে হবে, বিদেশে জব্দ ইরানি অর্থ ছাড়তে হবে এবং গাজা ও লেবানন সহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। একই সঙ্গে প্রয়োজনে শত্রু ভূখণ্ডের ভেতরে গিয়ে অভিযান চালানোর সক্ষমতা অর্জনের নির্দেশ দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতাও চলছে জোরে সোরে। তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। যুদ্ধ অবসানে ইসলামাবাদের মধ্যস্থতার অংশ হিসেবেই তার এই সফর। এর আগে মঙ্গলবার পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করলে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার। একই দিনে বাব আল মান্দেব প্রণালীতে হুতিদের হামলায় মিশরীয় মালিকানাধীন তিহামা জাহাজের কয়েকজন নাবিক নিহত হয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। কলম্বিয়ায় 7.4 মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 250। দেশটির ক্যালি ও পেরেইয়া অঞ্চলে ধসে পড়েছে বহু ঘরবাড়ি, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। এখনো নিখোঁজ বহু মানুষ। ধ্বংসস্তূপে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় শোক জানিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এদিকে একের পর এক আফটারশকে অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অন্যদিকে কলম্বিয়ায় 12 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে পেরু। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কলম্বিয়ার পশ্চিমাঞ্চল। সোমবার স্থানীয় সময় সকাল 7:34 অঞ্চলটিতে আঘাত হানে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দেশটির কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই কম্পনে কেঁপে ওঠে কফি উৎপাদনের প্রাণকেন্দ্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেরেইরা, ক্যালি ও চোকো সহ আশপাশের এলাকা। হতাহত হয়েছেন বহু মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকে। আটকা পড়াদের উদ্ধারে একযোগে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, দমকল কর্মী ও স্বেচ্ছাসেবীরা। জাতিসংঘের হিসাবে ভূমিকম্পে প্রায় 5000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ও অন্যান্য অবকাঠামো। এ অবস্থায় দেশটির 6টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ, পানি, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে বেশ কয়েকটি এলাকায়। মূল ভূমিকম্পের পর একের পর এক আফটার শকে আরও আতঙ্ক ছড়িয়েছে। এ পর্যন্ত প্রায় 100টি আফটার শকের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল চোকো বিভাগের সান হোসে দেল পালমারের কাছে, ভূপৃষ্ঠের প্রায় 107 কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে পানামা, ইকুয়েডর ও ভেনেজুয়েলাতেও। রাজধানী বোগোতাতেও কিছু এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়। এদিকে যুক্তরাষ্ট্র $1.55 কোটি অর্থ সহায়তা ঘোষণা করেছে। ক্ষতিগ্রস্তদের জন্য
অস্থায়ী আশ্রয়, খাবার, স্বাস্থ্যসেবা ও শিশুদের সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস শোক জানিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়েছেন। এদিকে কর্তৃপক্ষ জানায় বিপর্যয়ের পূর্ণ চিত্র এখনো স্পষ্ট নয়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় চূড়ান্ত হতাহতের কথা এখনো জানা যায়নি। কাকলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ওয়ার্ল্ড অ্যাপারেল বাণিজ্য মেলা। 3 দিন ব্যাপী এই মেলায় যুক্তরাষ্ট্র সহ 35 দেশের সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশও। ব্যবসার প্রসারে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সরকারের কাছে সহযোগিতার আহ্বান জানান প্রবাসী ব্যবসায়ীরা। লাস ভেগাস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্বাগতিক যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 35 দেশের 20,000-এরও বেশি দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে লাস ভেগাস কনভেনশন সেন্টার। স্থানীয় সময় সোমবার থেকে ওয়েস্ট, সাউথ ও সেন্ট্রাল লাস ভেগাস কনভেনশন সেন্টারে একযোগে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বিশ্ব ব্যবসা বাণিজ্যের এই মেলা। প্রতি বছরের মতো এবছরও মেলায় অংশ নিয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা। আমাদের এখানে বাংলাদেশের স্টল এসেছে এবার 22 আর এটা গতবার থেকে একটু ভালো হয়েছে থ্যাঙ্কস টু আমাদের সরকার গভর্নমেন্ট। আমাদের যেখানে বুথটা অবস্থান করতেছে এই বুথটা অনেক পিছনে ব্যাক সাইডে পড়েছে। যদি এই বুথগুলো আর একটু সামনে হইতো তাইলে আমাদের জন্য আরও কাস্টমার পেতে সুবিধা হইতো। চাইনিজদের যতটুকু পরিমাণে সুবিধা দেওয়া হয় সেই সুবিধা যদি আমরা বাংলাদেশ সরকার থেকে আরও পেতে পারি এই ধরনের সুবিধা, তাতে আরও আমাদের গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানে যতগুলো প্রতিষ্ঠান আছে তারা অবশ্যই এখানে আসতে ইন্টারেস্ট ফিল করবে। ওয়ার্ল্ড অ্যাপারেল বাণিজ্য মেলার দ্বিতীয় দিনে বিদেশি ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানান বাংলাদেশি ব্যবসায়ীরা। যথেষ্ট ফিডব্যাক আমরা পাচ্ছি। আশা করতে গত দিনের চেয়ে আজকের ফিডব্যাকটা অনেক ভালো এবং নেক্সট ডেতে আরও ভালো পাবো বলে আমি আশা রাখি আর কি। ক্লায়েন্টদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি পজিটিভ, আলহামদুলিল্লাহ। তবে আমি আশা করছিলাম যদি আরেকটু আপনার ট্রাফিক বাড়ানো যেত তাহলে আরও ভালো হতো। টেক্সটাইল জগতে মেড ইন বাংলাদেশ আজ বিশ্বজুড়ে পরিচিত একটি ব্র্যান্ড। এই সুনাম ধরে রেখে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সমন্বিত পরিকল্পনা, মানোন্নয়ন ও সময়োপযোগী উদ্যোগ নেয়ার উপর জোর দেন মেলায় আগত পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিকরা। বিশ্বের অন্যতম এই বৃহৎ বাণিজ্য মেলায় অন্যান্য দেশের তুলনায় সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো হলে আরও বেশি করে বিদেশি বিনিয়োগ ও বিদেশি ক্রেতা আকৃষ্ট করা সম্ভব বলে মনে করছেন বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লাস ভেগাস কনভেনশন সেন্টার, যুক্তরাষ্ট্র। আইনে কড়াকড়ি আরোপের ফলে অভিবাসন প্রত্যাশী 50,000 মানুষকে সীমান্ত থেকে ফেরত পাঠিয়েছে জার্মানি, যাদের বেশিরভাগই অনিয়মিত, অবৈধ ও রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক চাপে মের্জ সরকারের এমন কঠোর নীতি। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। অভিবাসন সংকট ইস্যুতে কঠিন সময় পার করছে জার্মানি সহ পুরো ইউরোপ। সীমান্তে কড়াকড়ি আরোপের পর গত 1 বছরে জার্মানিতে প্রবেশের চেষ্টা করা লক্ষাধিক অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ, যাদের বেশিরভাগই অনিয়মিত, অবৈধ ও রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী বলে জানায় জার্মান পুলিশের এক মুখপাত্র। দেশটির স্থানীয় সহ বাংলাদেশি প্রবাসীরা বলছেন, জার্মান সীমান্ত থেকে এত বিশাল সংখ্যক অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানোর নজির এর আগে কখনোই দেখা যায়নি। যারা বিভিন্ন লোকের মাধ্যমে হয়তো কথা শুনে এগুলো না আসাটাই বেটার। লিগ্যাল ওয়েতে স্টুডেন্ট ভিসা বা লিগ্যাল ওয়েতে আসাটা আমি মনে করি সবচেয়ে বেটার। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নীতি কিছুটা শিথিল হলেও নিরাপত্তা নিয়ে অবস্থান বদলায়নি বার্লিন। স্পেনের সিউতা সীমান্তে সাম্প্রতিক অভিবাসন ইস্যুতে ফ্রান্স, পোল্যান্ড, ডেনমার্ক ও অস্ট্রিয়া সহ 9 দেশের সীমান্তে নজরদারি ও তল্লাশি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন জানান, সীমান্তে নিরাপত্তা শিথিল করার কোনো সুযোগ নেই। এই অবস্থায় অবৈধ পথে ইউরোপে প্রবেশের চেষ্টা না করে বৈধ অভিবাসনের সুযোগ নেওয়ার পরামর্শ দিচ্ছেন জার্মান প্রবাসী বাংলাদেশিরা। যারা জার্মানিতে আসতে চান এভাবে গেম অথবা টারজান ভিসা যেটাই বলি আমরা এভাবে না আসে
আপনারা বৈধভাবে এখানে আসেন। জার্মানিতে আসার জন্য অনেক লিগ্যাল ওয়ে আছে, এগুলাতে ট্রাই করলে আসলে তাদের ফিউচারটা খুব ভালো হবে। অন্যদিকে স্পেনের সিউতা সীমান্তে নারী ও শিশু সহ অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানোর ঘটনায় সমালোচনা করেছে জার্মানির বিরোধী দল দি লিঙ্কে। দলটির অভিযোগ, অভিবাসন নিয়ন্ত্রণের নামে মানবিক দিক উপেক্ষা করা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোরও দাবি, অভিবাসন সংকট মোকাবিলায় শুধু নিরাপত্তা নয়, মানবিক বিষয়কেও গুরুত্ব দিতে হবে। ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ডেনমার্ক, অস্ট্রিয়া এবং পোল্যান্ড সহ প্রায় 9টি দেশের সাথে সীমান্ত ভাগাভাগি করছে জার্মানি। যেসব সীমান্ত দিয়ে অবৈধ এবং রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের অনুপ্রবেশ শেখাতে বেশ কার্যকরী ভূমিকা পালন করছে জার্মান পুলিশ। তাই সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এদেশের সাধারণ জনগণ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এবার বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ প্রসঙ্গ। ডারউইনের সিরিজের প্রথম টেস্টে অজিদের বিপক্ষে মাঠে নামছে লাল সবুজ। স্বাগতিকদের পেস আর বাউন্সি কন্ডিশনে হার জিত ছাপিয়ে ম্যাচটা 5 দিনে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের। ফুল ফিট হয় একাদশে ফিরেছেন লিটন কুমার দাস। অন্যদিকে মূলত ক্রিকেটারদের পাশাপাশি 5 পেসার নিয়ে একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার ভোর 6:30টায়। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন সহকর্মী তারেক হাসান শিমুল। হাসি মুখে দুই অধিনায়কের ট্রফি নিয়ে ফটো সেশন। ডারউইন টেস্টের আগের দিন ফুরফুরে মেজাজে প্যাট কামিন্স ও নাজমুল হোসেন শান্ত। শক্তিমত্তায় দুই দলের অবস্থান দুই দিকে। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের 1 নম্বরে থাকা দলটার বিপক্ষে যে তাদের কন্ডিশনে কঠিন পরীক্ষা দিতে হবে তা জানা আছে শান্তর। উইকেট নিয়ে আলোচনা হয়েছে অনেক। গ্রাসি উইকেটে দায়িত্বটা থাকবে বোলারদের, তবে ব্যাটসম্যানদের খেলতে হবে লম্বা ইনিংস। বোলিং এবং ব্যাটিং দুই দিকেই সাহায্য থাকবে, বাট আমার মনে হয় বোলাররা হয়তো একটু বেশি বেনিফিট পেতে পারে। অজিদের মাটিতে টেস্ট খেলার সুযোগ হয় কালে ভাদ্রে। শান্ত লাকি অধিনায়ক সেই সুযোগটা পেয়েছেন। একই সঙ্গে সিরিজটা স্মরণীয় করে রাখতে মুখিয়ে দল। সবাই উজ্জীবিত, ভালো ক্রিকেট খেলতে। 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রত্যেকটা সেশন বাই সেশন খেলতে চাই। হাসি খুশি প্রেস কনফারেন্সে কামিন্স জানিয়ে দিলেন একাদশটা। তবে বাংলাদেশ নিয়ে প্রশ্নে সতর্ক উত্তর, হালকাভাবে নয় বরং শক্ত প্রতিপক্ষ মানছেন টাইগারদের। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দারুণ ক্রিকেট খেলছে, তারা শক্তিশালী প্রতিপক্ষ। ম্যাচটা এত সহজ হবে না। বাংলাদেশ নিয়মিত অস্ট্রেলিয়া সফর করুক, সেটা আমরাও চাই। ভিন্ন দেশের বিপক্ষে খেললে অভিজ্ঞতাও হবে। শেষ হচ্ছে 23 বছরের অপেক্ষা। ডারউইনে মাঠে নামার অপেক্ষায় টিম টাইগার্স। আইসিসি র্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থান বলে দেয় লড়াইটা হতে যাচ্ছে অসম। তবে সাম্প্রতিক পারফরমেন্স বাংলাদেশকে আত্মবিশ্বাস দিচ্ছে। শান্ত তাই আশাবাদী কঠিন একটা লড়াই উপহার দিতে। ডারউইনের মারারা স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। তীব্র লোডশেডিং এর মধ্যে আবারও উধাও গ্যাস। সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন, অনেক বাসায় জ্বলছে না চুলা। বিদ্যুৎ সাশ্রয় নতুন সিদ্ধান্ত, রাত 8টায় বন্ধ হবে দোকান, শপিং মল। বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ঘোষণা করা হবে রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর নাম। আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাভারে 13 দিনের মাথায় আবারও প্রেসার কুকারের শক্তিশালী বোমা উদ্ধার। নিষ্ক্রিয় করল বম ডিসপোজাল ইউনিট। বরিশালে আদালতের প্রধান ফটকে বিস্ফোরণে আতঙ্ক। এই ছিল প্রবাসের সময় এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।